কাগজ আর চিকন দড়িটা লুকিয়ে রেখেছিলাম, কলম আগেই তৈরি করে রেখেছিলাম ঘুমানোর আগে। কিন্তু উত্তর যা তৈরি করেছিলাম সেটা লিখতে পারছি না আমার হাত দিয়ে, এমনকি মাথাতেও আসছে না কি উত্তর তৈরি করেছিল। তবুও ধারণার উপরে লিখে দেই। তোমরা আবার আমার কাছে কি চাও, যার কারণে আমার পিছে আবার ধরেছে। এই লেখাটা লিখে দড়িতে পেঁচিয়ে দিই, খুব সাবধানে নিচে নামিয়ে দিই। অপেক্ষা আমার করতে ইচ্ছে করছিল, কিন্তু ভিতর ঝর্ণা একা আছে। ঝর্ণার জন্য আর অপেক্ষা করলাম না, তার পাশে গিয়ে আবার শুয়ে পড়লাম। কিন্তু তাকে আর ধরিনি, বুক উপর করে আলাদা হয়ে শুয়ে আসি। গভীরভাবে ভাবছিলাম, আমি কাজটা কি ঠিক করলাম? যদি তারা উল্টো অ্যাকশন নেই, আমার তো সামর্থ্য নেই তাদের বিপক্ষে দাঁড়ানোর। তখন কি করব আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। এমন চিন্তা থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে আমার ঘুম ভাঙে ঝর্ণার ডাকে। খুব স্বাভাবিকভাবে উঠে যাই আমি। উঠে হাসি দিই না, তাকে নরমভাবে জিজ্ঞেস করি না কেমন আছেন আপনি, এমনকি জড়িয়েও ধরি না। সোজা ফ্রেশ হতে চলে যাই। সকালের নাস্তাটাও আনমনে ভাবে করি। তুমি ঝর্ণা যে আমার এমন অবস্থা খেয়াল করছো না তা কিন্তু নয়। খুব ভালো করে আমার এসব পরোক্ষ করছে, কিন্তু হয়তো এখন কিছুই বলবে না। দুপুর থেকে তার সাথে হালকা মিশছি, কথা বলছি, খুনসুটি করছি, মাঝে মাঝে আদর করছি, কিন্তু আমি তাকে সেইটা দিতে পারছি না। এভাবে প্রায় 4 দিন কেটে যায়, আর কোনো সমস্যা আমার চোখে পড়ে না। হয়তো আকাশে অনেক ঘন কালো মেঘ জমছে, হঠাৎ বৃষ্টি হবে। আমার সেই বৃষ্টিটা আমাদের কোন দিকে ভাসিয়ে নিয়ে যাবে তাই এখন ভাবার বিষয়। তবে আমি এ কয়দিন নিজেকে গুছিয়ে নিয়েছি। ঝর্ণাকে সেই ভালোবাসাগুলো দিচ্ছি যা সে চাইতো আমার কাছে। এভাবে কলেজে ভর্তি হওয়ার সময় হয়ে আসে। ঝর্ণা চাপ দিতে থাকে, রেজাল্ট ভালো হওয়ার কারণে চান্স পেয়ে যায়। কিন্তু ঝর্ণা একটু বদলিয়ে যায়। চোখে চোখে রাখা, কড়া শাসন করা, পড়াশোনা নিয়ে সব সময় বাতিয়ে রাখা, শুধু নির্দিষ্ট কিছু সময় আদর আর ভালোবাসা, আর কিছু সময় গভীর উষ্ণতা, আর বাকি সময়গুলো একজন করা অভিভাবক। আমার বেশ ভালোই লাগে। আমি এমনটা চেয়েছিলাম তার কাছে অনেক আগেই। কিন্তু তাকে বলেছিলাম বিয়ের পরে আমার পড়াশোনার প্রয়োজন হতে পারে। তখন কিন্তু মাঝে মধ্যে আমাকে কড়া শাসন আর করা অভিভাবকের মধ্যে আয়ত্ত করে রাখবেন। ও আমার কথা শুনে হাসতো, বলতো আমি কি আপনার উপরে কড়া শাসন করতে পারবো? আমি তখন বলতাম কড়া শাসন আপনাকে করতে হবে না, হলে আমি বড় কিছু হতে পারবো না। ওর জবাব তখন ছিল, আপনাকে অনেক উষ্ণতায় নিয়ে যেতে আর বড় করতে আমার যা করার প্রয়োজন হয় আমি সবই করব, শুধু আমাকে ভালোবাসিয়েন তাহলেই হবে। ক্লাস শুরু হয়ে যায়। এই কয়দিনে ধরে টানা ক্লাস করেছি। ঝর্ণাও আমার সাথে প্রতিদিন আর আসে। বিল্ডিংয়ের পাশ থেকে ছোট্ট একটি ছাউনি আছে, তার উপর বিশাল গাছ। ঝর্ণা ওখানে বসে থাকে আমার ক্লাস শেষ না হওয়া পর্যন্ত। টিফিন টাইমে আমার সাথে খায়। আবার অনেক মনে করে ঝর্ণা আমার কোনো বোন হয়তো, কিন্তু আমি হা করে চালিয়ে দেই। সঠিকভাবে বলি না সে আমার কে হয়। এভাবে চলতে থাকে বেশ কয়েকদিন। সব কিছু ভালোই চলছিল, তবে এর মধ্যে ঝর্ণাকে একটা কথা বলবো ভেবে বলেই হচ্ছিল না। ভয়ও লাগছে, যদিও রেগে যাই। আবার যদি বিশ্বাস ভেঙে যায় তবে আজ বলবো ভেবেছি। সন্ধ্যায় ঝর্ণা আমাকে ইংলিশ পড়াচ্ছিল। ওর পড়াশোনাটা আমার দারুণ লাগে। যাই বোঝা যায়, যাই পড়াই আমার মাথায় ঠিক সেভাবে গেঁথে যায়। পড়া থেকে মনোযোগ সরিয়ে ঝর্ণাকে বলি, ঝর্ণা এটা কথা বলবো না এখন, পরে কথা হবে, না শোনে না আগে। আচ্ছা বলেন। বেশ কদিন ধরে খেয়াল করছি আমার দিকে একটা মেয়ে ঢ্যাপ ঢ্যাপ চোখে তাকিয়ে থাকে। খুব অস্বস্তিকর লাগে আমার।
যদিও আমি কখনো তাকাই না, তা মাঝে মধ্যে চোখ পড়ে যায়। আর যখনই চোখ পড়ে তখনই দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। এটা একটা গা জ্বলা ব্যাপার। এই কথাগুলো বলার পরে খেয়াল করলাম ঝর্ণার চেহারাটা কেমন যেন হয়ে গেল, বলতে গেলে কুঁচকে গেছে। এই কুঁচকানোটা রাগের জন্য হতে পারে, অথবা আমাকে জেরা করার জন্য। ঝর্ণা তখন আমাকে ঘুমির আগে জিজ্ঞেস করে, মেয়েটা দেখতে কেমন? আমি এমন প্রশ্ন শুনে একটু ভয় পেয়ে যাই। সেই মেয়ের চেহারা হালকা মনে করতে থাকি, শুধু নাকি কুৎসিত। সুন্দর তো কোনোভাবেই বলা যাবে না। ঝর্ণার সামনে অন্তত সুন্দর বললে আমার খবর আছে রাত্রে, তাও আবার অন্য মেয়েকে। ঝর্ণাকে তখনই বলি, আরে দূর, তেমন ভালো না দেখতে। একদম মিথ্যা কথা বলবেন না, যা সত্যি সেটাই বলেন। কেমন দেখতে? সত্যি বলছি আমি, সুন্দর না। আর আপনার কাছে তো কিছুই না। ও আচ্ছা, তার মানে মেয়েটাকে ভালো করে দেখা হয়েছে, তাই না? আরে ধুর, চোখের সামনে যতটুকু পড়েছে ততটুকুই, এর চেয়ে বেশি না। আপনাকে তো সব কিছু শেয়ার করতে বলেন বলেই এই কথাটা শেয়ার করলাম। এমন মেজাজ করছেন কেন? ঝর্ণা আমার সামনে থেকে উঠে চলে যায়। আমি ভাবলাম কথাটা বলা নিশ্চয় ভুল হয়ে গেছে আমার। এটা একদম বলা ঠিক হয়নি। কেন যে মাঝে মধ্যে এতটাই আহাস্রকমগিরি করি নিজেও বুঝতে পারি না। আমি বারান্দায় গেলাম। যেদিকে সে সোফাতে বসে আছে তার পাশে বসতেও ওখান থেকে ভয় লাগছে আমার। খুব রেগে আছে মনে হচ্ছে, তবুও সাহস করে তার পাশে বসি। পাশে বসে বলি, এমন করছেন কেন? এই কথাটা আপনার থেকে লুকাতাম না বলেই তো আপনাকে বলে দিয়েছি। ঝর্ণা তখন রেগে উত্তর দেয়, এই জন্য আপনাকে আমার বিশ্বাস করতে ইচ্ছে করে না। আচ্ছা, মেয়েরা আপনার মধ্যে পায়টা কি বলেন তো আমাকে? কি পায় আপনার মধ্যে? বিয়ের আগেও আমি এমন একটা টেনশনে থাকতাম, এই বুঝি আপনাকে কেউ নিয়ে চলে গেল। বিয়ের পরও যদি আমাকে ঠিক একই চিন্তা থাকতে হয়, তাহলে আমি ঠিক থাকবো কি করে? আর আপনাকে বিশ্বাস করবোটা কি করে? বিয়ের পরেও আপনাকে মেয়েরা ছাড়ছে না। ঝর্ণা, এখানে আমার দোষ কি বলেন? আমি তো দেখতে অতটা সুন্দর না, তাও আমার দিকে মেয়েরা তাকায়। এটা কি আমার দোষ? হ্যাঁ, অবশ্যই আপনার দোষ। আপনাকে এত সেজেগুজে কে যেতে বলে? হ্যাঁ, আপনাকে না বলেছি আমি। যত হ্যান্ডসামগিরি শুধু আমার সাথে চলবে কেন? আপনার সাধারণ পোশাক পরে চলাফেরা করতে সমস্যা নাকি? এত হ্যান্ডসামগিরি দেখান বলেই তো মেয়েরা আপনার দিকে তাকায়। আচ্ছা, কালকে থেকে তাহলে সাধারণভাবে চলাফেরা করব। নো সাজুগুজু, নো হ্যান্ডসামগিরি। তবুও আপনাকে আমি বিশ্বাস করব না। আমি কালকে আপনার সাথে যাব। মেয়েটাকে আমাকে দেখাই দিবেন, তারপর ক্লাসে যাবেন। এখন তো ইচ্ছে করছে আপনার সাথে আমিও ক্লাস করি। না জানি ভিতরে কার সাথে কি ইটিস পিটিস করে বসেন। আগে জানলে আপনার সাথে আমি আবার কলেজে ভর্তি হতাম। আমি তখনই হাসি একটু, তারপর ঝর্ণার গাল দুটো ধরে জোর করে চুমু বসিয়ে দিই। ও যদিও নিতে চায় না, আমি তাও জোর করে আরও অনেকগুলো দিই। এতে করে অন্তত তার রাগটা তো ভাঙবে। সেই দিনের রাতটা ভালোবাসায় কেটে গেছিল। রাতগুলো আমার ভালোবাসাতেই কাটে। কোনো রাত ভালোবাসা ছাড়া হয় না আমার। তবে এখন একটু চিন্তামুক্ত আমি। আমার মনে হয় তারা আমার পিছু ছেড়ে দিয়েছে, কিন্তু এখনও আমার মাথায় অনেকগুলো প্রশ্নের ঝড় বাঁধেনি, যেগুলো উত্তর খুঁজতে গেলে আমাকে অনেক বিপদে পড়তে হতে পারে। এমনকি সেই প্রশ্নগুলো আমার মাথাতেও আসেনি এখনো। পরের দিন সকালে ঝর্ণাকে নিয়ে কলেজে গেলাম। তবে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু মেয়েটাকে দেখতে পাইনি, তাই তাকে দেখানো হয়নি। ক্লাস শেষ করে ঝর্ণার কাছে আসলাম। তখন ঝর্ণার জিজ্ঞেস করলো, মেয়েটা এসেছে কি ক্লাসে? কিন্তু আমার উত্তরটা না হলো, কারণ মেয়েটা আজকে ক্লাসে আসেনি। পরপর দুদিন ক্লাসে এলো না।
3 দিনের দিন ঝর্ণা আর আমি গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। ঠিক এমন সময় পিছন থেকে একটি মেয়ে আমাকে ডাক দিয়ে বসে। আমি তখন আকাশ থেকে পড়ি। তখন আমার মনে হচ্ছিল সর্বনাশের মাথায় বাড়ি। আমার আগে ঝর্ণা পিছনে তাকায়। একটা মেয়ের কণ্ঠে আমাকে ডাক দিল এতটাই মিষ্টি সুরে। কে হতে পারে মেয়েটা? আমিও পিছনে তাকিয়ে দেখি সেই মেয়েটা। আমার তখন মনে হচ্ছিল আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যাচ্ছি। ঝর্ণা তখন সেই মেয়েটার দিকে একবার আর আমার দিকে তাকাচ্ছে। এর মধ্যে আমাকে একবার প্রশ্ন করে ফেলেছে, এই মেয়েটা কি সত্যি সেই মেয়েটা? আমি চুপ করেছিলাম, কোনো উত্তর দেইনি। মেয়েটা যখন সামনে চলে আসে তখন ঝর্ণার সামনে আমাকে প্রশ্ন করে, ভাইয়া ক্লাসে যাবেন না? এখানে দাঁড়িয়ে কি করছেন? আর এই মেয়েটা কে আপনার সাথে? আমার তখন ঠোঁট কাঁপছিল। ঝর্ণার সামনে দাঁড়িয়ে থাকতেও যেন আমার ভয় করছে। মনে হচ্ছে আমি আজাইরা লোকের সামনে দাঁড়িয়ে আছি এখন, যে কোনো মুহূর্তে জান কবচ হয়ে যেতে পারে। তবুও তেলতেলায় বলি, হ্যাঁ ক্লাসে যাব তো একটু পরে। আর এই মেয়েটা হলো। তারপর বাকিটুকু মুখেই আটকে যায় আমার। সেটা আমার আর বলতে হয় না, ঝর্ণা নিজেই বলে সে বসে। আমি ওর স্ত্রী হই। এই কথাটা শোনার পরে মেয়েটার চেহারাটা কেমন যেন হয়ে গেল। ও তখন বোধহয় কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আর বলেনি। শুধু বলল ক্লাসের সময় হয়ে যাচ্ছে। মেয়েটা চলে যায়। কিন্তু ঝর্ণার চোখে যে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে সেটা বলা সম্ভব নয়। কেমনভাবে তাকিয়ে আছে, যদিও ওর মুখটা ঢাকা, শুধু চোখটাই খোলা। তবু আমি বুঝতে পারছি ওর মুখের অবস্থাটা ভিতরে কেমন হয়ে আছে। আমাকে আজকে ব্লেন্ডারের সাথে ব্লেড করে মশলা বানিয়ে ভুনা করে খাবে, এটা বোঝা বাকি নেই আমার। শুধু আমাকে ঝর্ণা এটাই বলল, এখন ক্লাসে যান। আমি বসে আছি সেই জায়গায়। আমি তখন ইয়া নাফসি করতে করতে ক্লাসে গেলাম। আজকের পুরো ক্লাসে শুধু আমার একটাই চিন্তা মাথা ঘুরছে, বাসায় যাওয়ার পরে আমার আজকে কি হতে পারে। কল্পনা করতে থাকলাম। দ্বিতীয় ক্লাসে বাসায় ঢুকলাম দুজনে। ঝর্ণা আমায় ককশ কণ্ঠে বলল, তোকে আজকে আমি টুকরো টুকরো করে মাটি চাপা দিয়ে দেব, অথবা বলবে, শয়তান সব জামা কাপড় খোল, তোকে বেঁধে আজকে ব্যাট দিয়ে ঠাস ঠাস করে পিটাবো। আমাকে মিথ্যা বলা তোকে এতটা বড় সাহস কে দিল? অথবা বলবে, তুই আমাকে ছুতে আসবি না। যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করছিস তোর সব কিছু কেটে কুটে তোর হাতে ধরিয়ে দেব কথা। অথবা বলবে, আজকে তোর শাস্তি বাথরুমে 15 ঘন্টা ঢুকিয়ে রাখা। অথবা শেষমেশ বলবে, তোর আর কলেজে যাওয়া হবে না, তোর কলেজ বন্ধ। অথবা একটা কাজ করতে পারে, দুজনে ঘরের ঢোকার পরেই ঝর্ণা আমাকে বেদম পেটাবে। এমন পেটাবে নিস্তব্ধ পুরো লাল করে ফেলবে, পিঠে খামচির দাগ বসিয়ে দেবে। আর কত কি যে করবে কে জানে। ঝগড়া তো আছেই মাশাল্লাহ। ব্যাস, তাহলেই হয়েছে কাহিনী। ক্লাসের মধ্যে ওই মেয়েটার দিকে আমি তাকাইনি। ক্লাস শেষে সোজা ঝর্ণার কাছে এসে বাসার জন্য রিকশায় উঠে গেছি। রিকশায় বসে আসি দুজনে। ঝর্ণা অবশ্য আমার সাথে লেগে বসে নেই, ও এদিকে সরে বসে আছে, তাকিয়ে আছে অন্যদিকে। আমি এখনই বুঝতে পারছি বাসায় যাওয়ার পরে আলামত আমার খারাপ হতে পারে। আমি তখন করলাম, ঝর্ণার বুহুর ভিতরে আমার হাতটা ঢুকিয়ে দিতে চাচ্ছিলাম। ঝর্ণা এইভাবে একটা ঝাটকি মারলো, আমার জান বলতে গেলে ওখানে খুলে পড়ে গেছে। বাসায় আসার পরে ঝর্ণা আমার সাথে কোনো কথা বলেনি। আমি বুঝতে পেরেছি সে চরমভাবে রাগ করেছে, কিন্তু তার রাগটা এখন কি করে ভাঙাবো সেই চিন্তায় আমার মাথা ঘুরছে। যদিও এখন তাকে জড়িয়ে ধরি, নিশ্চয় কিলঘুষি খেতে হবে। আর যদি সরাসরি চুমু খায় তার ঠোঁটে, তাহলে হয়তো পুরোপুরি চুমু খেতে দেবে না, চুমু খাওয়ার আগেই ছাড়িয়ে দেবে। আমি ঘরে চুপ করে বসে আছি।
আসামির মতো বলতে গেলে। কিছুক্ষণ পরে দেখি ঝর্ণা নিজেই আমার জন্য ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত নিয়ে আসলো। ব্যাপারটা আমাকে খুব অবাক করলো। এটা কি আমার জন্য নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে তা অবশ্য বুঝতে পারছি না। আমি তার দিকে না তাকিয়ে গ্লাসটা ধরে অর্ধেক নিয়ে গেলাম। অর্ধেক খাওয়া পরে তাকে বললাম, এই বাকিটুকু আপনি খান। ও আমার হাত থেকে গ্লাস নিয়ে সুন্দর করে আমার পাশে বসলো, তাও আবার আমার গায়ের সাথে ঘেঁষে। এমন কাহিনী দেখে আমার শরীর বিদ্যুৎ চমকে ওঠে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। ওর রাগ কি তবে ভেঙে গেছে নাকি ঝড়ের আগে পূর্বাভাস দিচ্ছে? আমিও তবুও মনে মনে ইয়ানাফসি করছি। যদি সত্যি জ্বর হয় তাহলে আমাকে ঝড়টা সইতে হবে। ঝড়ের বিপরীতে যাওয়ার পর কোনো সুযোগ নাই আমার। ঝর্ণা গ্লাসের অর্ধেক শরবত শেষ করার পরে আমার দিকে ধীর চোখে তাকায়। তেমন চাহনি দেখে আমার ভিতরে করে যেটা আতঙ্কে ওঠে। মাগো মা, যেন পুরোটা গিলে ফেলতে চাইছে আমাকে। তারপর আবার ধীর কণ্ঠে আমাকে প্রশ্ন করে, ক্লাসে কি মেয়েটার সাথে আর কোনো কথা হয়েছিল? না হয়নি। মেয়েটা কি এর আগে আপনার সাথে কোনোদিন কথা বলেছিল? না, এর আগে কখনো কথা হয়নি। তাহলে আজকে ডেকে বসলো কেন? জানি না, আমি বলতে পারবো না। আপনি কালকে আমাকে মিথ্যা কেন বললেন? কি মিথ্যা বললাম? মেয়েটা নাকি দেখতে অত সুন্দর না। এটা আবার মিথ্যা বললাম কখন? সত্যি তো বলেছি। ও কি দেখতে খুবই আহামরি সুন্দর? একদমই তো সুন্দর না। দেখেন, কথা উল্টাবেন না। বিয়ের আগে আপনার এসব ছলছুতারি দেখলে সহ্য করতাম, কিন্তু এখন এসব সহ্য করার মতো না। আমি যদি আর ফার্দার দেখেছি ওই মেয়েটার দিকে তাকাতে কিংবা ওই মেয়েটার সাথে কথা বলতে, ছেড়ে যাব না। তোর মিটার বক্স ব্লাস্ট করে দেব একদম। কথা যেন মনে থাকে। আর আজকের জন্য ছেড়ে দিচ্ছি। ঝর্ণা আমার সামনে থেকে উঠে চলে যায়, কিন্তু এমন একটা হুমকি দিয়ে যায় যেটা ভবিষ্যতের জন্য খুব মারাত্মক একটা দুর্যোগ বলা যায়। তাকাবো না তো অবশ্যই, কিন্তু যা হুমকি দিয়েছে ব্যাপারে বাপ, এমন হুমকি আমার বন্ধু কোনোদিনও দেয়নি। সেই দিন আর একসাথে গোসল করা হয় না। ঝর্ণা মন খারাপ হয়ে আছে। এখন কিছু থেকে কিছু করেই এই মন ভালো করা যাবে না। এমনি সে এখন উষ্ণতাও নেবে না। তবে দুপুরে আমাকে খাইয়ে দিয়েছিল। যতই রাগ থাক, এই আদর থেকে অন্তত আমাকে বঞ্চিত করে না সে। এই দিকটা সে খুব খেয়াল রাখে। সকালে দুজনে খুব ভালো মতে ঘুম হয় না। যা ঘুম হয় কিছুটা উষ্ণতা হয় দুপুর বেলায়। সকালে হয়, তবে সব দিনগুলোতে না। ক্লাসের জন্য সম্ভব হয় না। ঠিক এখন দুপুরবেলাতেও সে আমাকে তার বুকের মধ্যে টেনে নিয়েছে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম যত্নে। আমিও চুপ করে থাকিনি, খুব শক্ত করে চেপে ধরি তাকে। মনটা চাচ্ছিল তাকে একটু উষ্ণতা দিয়ে যদি তার মনটা ভালো করতে পারি, কিন্তু চেপে ধরার সাথে সাথে ঝর্ণা আমার কানের কাছে এসে বলে, না এখন না, এখন আমার বুকে আপনি ঘুমান। এসবের জন্য অনেক সময় আছে। কথাটা শুনে আমি একটু মুচকি হাসি। যাক, অন্তত তার মনটা একটু হলেও গলে গেছে। সন্ধ্যাবেলায় আবার তার কাছে নিত্য নিয়ম অনুযায়ী পড়তে বসি। তখন আমার তাকে একজন মাস্টারিনী লাগে, কিন্তু দারুণ করে পড়ায় আমাকে। এভাবেই সময়গুলো খুব সুন্দরভাবে আনন্দের সাথে কেটে যায়। তারপর আসে রাত, আর এই রাতে তাকে আমি বুকে ঘুমিয়ে দিই পরম যত্নে। রাতটা কাটে তার আমার বুকে। আমি তো তেমন কোনো কাজই করি না বলতে গেলে, ক্লাস ছাড়া। মাসে একটা আউটসাইড থেকে আমার বেতনগুলো আসে, আর সেই বেতনগুলো দিয়ে আমার ছোট্ট এই সংসারটা খুব আরামে চলে যায়। কিন্তু তার তো খাটুনির অভাব নেই। এই পুরো বাসা, রান্না বান্না, আমার যত্ন নেওয়া, আর কত কাজ তার উপরে। এইসব সারাদিনের সামলে রাতে একটু ক্লান্ত হয়ে পড়ে সে, আর সেই ক্লান্তির ঘুমটা কাটিয়ে দেয় আমার বুকের ভিতর।
তার সুখ মনে আমার সুখ, আর এটাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের। তবে এই রাতটাও যে আমার জন্য অন্যরকম একটি ঘটনা নিয়ে আসবে, সেটা আমি ঝর্ণাকে বুকে নেওয়ার সময় ভাবিনি। মাঝরাতে আমি আর ঝর্ণা দুজনে ঘুমিয়েছিলাম। আমার ঘুম বরাবরের মতোই হালকা ছিল, তবে কোনো একটা কারণে সেই সময় আমার ঘুম ভেঙে যায়। আমি তখন ঝর্ণার বুকে হালকাভাবে হাত বুলিয়ে দিতে থাকি। ও ঘুমের মধ্যে আমার হাতটা চেপে ধরে তার বুকের সাথে। ঠিক এমন সময় বাহির থেকে আচমকা কোনো একটা কুকুরের শব্দ ভেসে আসে। তবে এটা আসল কুকুরের শব্দ নয়, কোনো একটা সংকেত, যা আমার কাছে খুব পরিচিত শব্দ বা সংকেত মনে হচ্ছে। আমি খুব অবাক হয়ে যাই। আজ রাতে হঠাৎ করে এই শব্দটা আবার কেন আসছে? আমি তখন ঝর্ণার বুকে হালকা করে চাপ দিয়ে উঠে পড়ি। বারান্দায় গিয়ে ব্যাপারটা বুঝতে চেষ্টা করি। শব্দটা আসলে কি কোনো সংকেতের জন্য, নাকি কেউ কাউকে কোনোভাবে ডাকছে? কিন্তু না, আমার ধারণাটা সঠিক। এই ডাক এবং সংকেত আমার জন্য ব্যবহার করা হচ্ছে এতক্ষণ ধরে। তবে যেই লোকটা বাসার সামনে থেকে এমন শব্দ করছিল, সে যখন দেখলো আমি বারান্দায় এসে গেছি, ঠিক তখন একটা সাদা কিছু ছুঁড়ে মারে আমার বারান্দার দিকে। আর সেটা আর একটুর জন্য আমার মুখে লাগতে যেও লাগেনি, তবে সেটা পাশে গিয়ে পড়েছে। আমি সেটা হাতে তুলে নিলাম। সেটা একটা কাগজ, আর ভিতরে একটি ছোট্ট ইটের ঢেলা। কাগজটা খুলে দেখি ভিতরে মাত্র কয়েকটা শব্দের কিছু লেখা আছে। সেগুলো হলো, তোমাকে পরীক্ষার শেষ পর্যন্ত সময় দেওয়া হলো। এর মধ্যে তুমি যদি আত্মসমাপ্ত না করো, তাহলে পরীক্ষার পরে তোমার জান নিয়ে টানাটানি হয়ে যাবে। আমি কিছুটা হলে স্বস্তি পেলাম, তবে এই স্বস্তি আমার কাছে লাগলো না। আমি তখনই কাগজটা বাথরুমে নিয়ে যেয়ে ফ্লাশ করে দেই, যেন কাগজের আর সেই লেখাটার কোনো অস্তিত্ব না থাকে। তারপর মুখ ধুয়ে এসে ঝর্ণার পাশে মাথা এলিয়ে দিই। শান্তি পাচ্ছিলাম না কিছুতে। এর মধ্যে ঝর্ণা ঘুমন্ত চেহারাটা বেশ কয়েকবার দেখা হয়ে গেছে আমার, তবুও তার দিকে কোনো টান পাচ্ছি না ভিতর থেকে। একবার ভেবে দেখলাম, এখন যদি তাকে উষ্ণতার জন্য পাগল করে দেই, তাহলে কি ভিতরের অস্তিত্বটা কাটতে পারবে? মনে হয় না। তবুও তার বুকটা নগণ্য করে ফেললাম, আদর দিতে দিতে থাকলাম ধীরে ধীরে। এক পর্যায়ে ঝর্ণার ঘুম ভেঙে যায়। ঝর্ণা তখন আমার মুখের কাছে এসে জিজ্ঞেস করে, আপনি ঘুমাননি? ঘুমিয়েছিলাম, তবে ভেঙে গেছে। তাহলে কি এখন আমাকে লাগবে ভাবছেন? আপনাকে আমার সব সময় লাগে, আপনি হয়তো বোঝেন না তাই। আহারে আমার ভালোবাসাটা রে। আচ্ছা, বুক থেকে কাপড় সরিয়ে ফেলছি, আসেন বুকে ঘুমান। আমি আর তখন কোনো কথা বাড়ালাম না, কারণ বুঝতে পারছি আমি আর কিছু করতে পারবো না। ভিতর থেকে কোনো টান আমি আর পারছি না, সুতরাং তাকে উত্ত্যক্ত করে আমার কোনো ফায়দা হবে না। আমি তখন লক্ষ্মী সোনার মতো তার বুকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করি অনেকক্ষণ ধরে। কোনো এক পর্যায়ে তার নগণ্য বুকে আমি ঘুমিয়ে যাই। তারপর থেকে দিন আসে, রাত যায়। সময়ের বিবর্তনে আমি কিছুটা ভালো হয়ে আসি, আবার সেই খুনসুটিতে মেতে উঠি ঝর্ণার সাথে। ভালোবাসায় মাঝে মাঝে তলিয়ে নিয়ে যায় অনেক গভীরে। কখনো কখনো উষ্ণতায় মেতে উঠি তার খোলা পিঠে, কখনো আবার নগণ্য বুকে, কখনো বা তার ভেজা দুই ঠোঁটের ভিতর। এভাবে দেখতে দেখতে প্রায় একটা বছর শেষ হয়ে আসতে চায়। কিন্তু বছর শেষের দিকে আমি বলতে গেলে সবার সাথে একদম ফ্রি হয়ে যাই। এখন অনেকেই আমার বন্ধু হয়ে গেছে, কেউ কেউ নোটের ধান্দায় বান্ধবী হয়ে গেছে। তবে ক্লাসে আমি ভালো ছাত্র ছিলাম। এসব কারণের পিছনে ঝর্ণা আছে। সে যদি পাশে না থাকতো, তাহলে এত ভালো ছাত্র হতে পারতাম কিনা সন্দেহ আছে। তবে এত কিছু ভিড়ে ও সে মেয়েটা আমার পিছু
ছাড়তো না। ওর চাহনি কিংবা কথা বলার ধরনগুলো আমার খুব চেনা চেনা লাগতো, কিন্তু আমি কখনো মনে করতে পারতাম না। মাঝে মাঝে আমার মনে হয় একে আমি আগে কোথাও দেখেছি, কিন্তু কোনোদিন কাছে গিয়ে জিজ্ঞেস করিনি। আপনাকে আমি এর আগে কোথাও না কোথাও দেখেছি। কারণ ঝর্ণার করা নির্দেশ ছিল তার সাথে কথা না বলার। তবে ঝর্ণার কাছে এসে একদিন অনুমতি চাই আমার সাথে কিছু কিছু সময় কথা বলার জন্য। আর সেই কথাগুলো নোট কিংবা পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যদি সমস্যা হয় তাহলে ঝর্ণা নিজেই সামনে থাকবে। ঝর্ণা ঠান্ডা মাথায় অনুমতি দিয়ে দিলেও আমি তাকে কোনোভাবে পাত্তা দিতাম না। আমার সন্দেহ হতো তাকে, কিন্তু ঝর্ণা অনুমতি দেওয়ার পর থেকে তার সাথে আমার কথা টুকটাক হতে থাকে। আমি কেমন আছি না আছি, বাসায় ঝর্ণার সঙ্গে আমার সময় কেমন কাটে, সে আমাকে কতটা ভালোবাসে, কথাটা আমি তাকে ভালোবাসি, কথাগুলো এত দূর পর্যন্ত এড়িয়ে যায়। তবুও আমি চেষ্টা করতাম কোনো না কোনোভাবে কথাগুলো আমাদের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। কিন্তু মেয়েটা আমাকে কোনো সীমাবদ্ধতার মধ্যে রাখতে দিত না। এই সীমাবদ্ধতা যেন সে লুফিয়ে নিত নিজের সময় মনে করে। এটা আমার কাছে খুব অস্বস্তিকর অবস্থা লাগতো। একদিন ক্লাসের মধ্যে আমার কাছে মেয়েটা কিছু নোট চাই, যেগুলো ঝর্ণা নিজে করে দিয়েছে আমাকে। আমি তখন তাকে বলি, আজকে দিতে পারবা না, কারণ আজকে আমি নিয়ে আসিনি, কালকে দিব তোমাকে। আমি আমার চোখ মুখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম তার দিকে, তবুও বললাম ঠিক আছে, অপেক্ষা করব। ক্লাস শেষে তার জন্য অপেক্ষা করছিলাম গেটের বাইরে। সে আমার দিকে তখন মুচকি হাসি দিয়ে হাসতে হাসতে এগিয়ে আসছিল। কাছে এসে সরাসরি বলে, আচ্ছা একটা প্রশ্ন করব। হ্যাঁ, করতে পারো। ইসলামে কি দুটো বিষয়ে বিয়ে করা কিংবা তার অধিক বিয়ে করা জায়েজ নাই? আমি তার এমন প্রশ্ন শুনে আকাশ থেকে পড়ি। আচমকা সুরে বলি, কি বলতে চাচ্ছ তুমি? না তেমন কিছু না, এমনি এই প্রশ্নটা করতে ইচ্ছে করছিল তো, তাই আপনাকে দাঁড়াতে বলেছিলাম। আমি তখন উত্তর না দিয়ে সোজা হন হন করতে করতে বের হয়ে যাই। তারপর ঝর্ণাকে নিয়ে সোজা বাসা দিয়ে সেদিন বাসা যাওয়ার পরে ঝর্ণার সাথে রাগের মাথায় উষ্ণতায় মেতে উঠি। যেন আমার শরীরের উপর রাগ জমে গেছে, আর সেই রাগটা ঝাড়ছিলাম উষ্ণতার মাধ্যমে ঝর্ণার উপরে। রাগটা হলো আমার এই জন্য যে আজ ঝর্ণার অনুমতির কারণে সেই মেয়েটা আমার মাথার উপরে উঠে বসতে চাইছে। সেটা মেয়ের কথাটা শুনলেই বোঝা যায়। তারপরে বেশ কয়েকদিন আমার সামনে মেয়েটা আর আসেনি। শুরু হয় বার্ষিক পরীক্ষা। পরীক্ষা শেষে খুব ভালো রেজাল্ট করি আমি। পুরো কলেজে আমার একটা সুনাম বয়ে যায়, আর এর পুরো কৃতিত্বটা ঝর্ণার জন্যই বলতে গেলে। তারপর শুরু হয় আবার নতুন একটি বছর। এর মধ্যে আমি অনেক কিছু ভুলে গেছি, কিংবা নতুন করে শুরু হতে যাচ্ছে আমার জন্য। তবে আর যাই হোক, সুখে আছি। বছরের শুরুর দিকে মেয়েটা একদিন হঠাৎ করে এসে আমাকে বলে, একটা বছর হয়ে গেল, আপনার সাথে বলতে গেলে সবারই কোনো না কোনোভাবে সাক্ষাৎ হয়, পরিচয় হয়ে গেছেন, কিন্তু আপনার সাথে আমার কোনোভাবে পরিচয় হওয়া হয়নি। সেই সুযোগটা কি আমাকে দেওয়া যাবে? না। আমি তার এমন কথা শুনে হতভম্ব হয়ে যাই। কি উত্তর দিব তাকে? আমি তখন কথাটা কাটানোর জন্য বলি, আচ্ছা আজকে না হয় থাক, কালকে আপনার সাথে কোনো এক সময় কথা বলবো। ও তখন আমার উত্তর শুনে মুচকি হাসি দিয়ে চলে যায়। তবে পরের দিন ও সকালবেলায় আমার আগে এসে কলেজ গেটে দাঁড়িয়েছিল। আমি আর ঝর্ণা যখন রিক্সা থেকে নামছিলাম, তখনই মেয়েটা দৌড়ে এসে ঝর্ণার সামনে দাঁড়িয়ে ঝর্ণাকে সালাম দেয়। তারপর ঝর্ণার হাতে ছোট্ট একটি বাক্সের মধ্যে কিছু একটা ধরিয়ে দেয়। ঝর্ণা তখন মেয়েটাকে জিজ্ঞেস করে, এর মধ্যে কি আছে? মেয়েটা হাসতে হাসতে বলে, আমি আপনাদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি, শুধু আপনাদের জন্যই। হটপটের ভিতরে গরম থাকবে,
সময় করে খেয়ে নেবেন। এমন কাহিনী দেখে ঝর্ণা আমি একবার ঝর্ণার দিকে বারবার চাওয়াচাই করি। ব্যাপারটা ঠিক কিছুতেই বুঝতে পারি না। তারপর মেয়েটা ক্লাসের অজুহাত দিয়ে ভিতরে চলে যায়। ঝর্ণার কাছে আমিও বিদায় নেই ক্লাসে যাওয়ার জন্য। তবে দুটো ক্লাস শেষে হঠাৎ করে পিয়ন এসে আমাকে বলে, আপনাকে জরুরি ভিত্তিতে এখনই বাসায় যেতে হবে। আমি এই কথাটা শুনে একদম চলবে।